পাবনার আশ্রম সেবক হত্যাকাণ্ডে জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। বাংলাদেশে ভিন্ন মতের অসহিষ্ণু ব্যক্তিরাই হত্যাকাণ্ড ঘটাচ্ছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। সারা দেশে পুলিশের জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানে আটক 9 শতাধিক। সাতক্ষীরার চরমপন্থী নেতা সানা কথিত বন্দুকযুদ্ধে নিহত। বিএনপি নেতাকর্মীদের দমনে সরকারের সাঁড়াশি অভিযান, আশঙ্কা ফখরুলের। জঙ্গিদের আড়াল করতে বেগম জিয়া গুপ্ত হত্যায় সরকারকে জড়িয়ে বক্তব্য দিচ্ছেন, মন্তব্য আওয়ামী লীগের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান থেকে আনা 1,30,00,000 ভারতীয় মুদ্রা জব্দ, 2 বাংলাদেশি আটক। রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষ, সড়ক অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। গত এক সপ্তাহের ব্যবধানে নাটোর, ঝিনাইদহ, পাবনায় 3 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সবশেষ শুক্রবার ভোরে হত্যা করা হয়েছে পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে। এখন পর্যন্ত ঘটনাগুলোর সাথে কে বা কারা জড়িত তা জানতে পারেনি পুলিশ। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। পাবনা থেকে এস এ আসাদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একের পর এক অস্বাভাবিক মৃত্যুর মিছিলে এবার যোগ হলো আরো একটি নাম, নিত্যরঞ্জন পাণ্ডে। প্রতিদিনের মতো শুক্রবার কাক ডাকা ভোরে হাঁটতে বের হয়ে তিনি খুন হলেন পাবনার হেমায়েতপুর মানসিক হাসপাতালের সামনে। ভোরের আলো ফুটতেই তার গলা কাটার লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। আসলে সবচেয়ে নিরীহ একজন কর্মী, তাকে এইভাবে হত্যা করা হয়েছে। সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের নেতারা। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। তার কোনো পূর্ব শত্রুতাও নেই। তাকে হত্যা করা মানে একটি জানান দেওয়া যে এই দেশে যারা সংখ্যালঘু আছে তারা নিরাপদ নয়। আমরা পাবনা প্রশাসনকে পূর্বেই সমস্ত মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সতর্কতা বাড়ানোর জন্য আবেদন করেছিলাম। তৎসত্ত্বেও আজকের এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই সারা দেশে সংখ্যালঘু নিধনের যে মহাযজ্ঞ চলছে তারই অংশ হিসাবে আজকের এই ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। একটা তদন্ত টিম আমরা গঠন করে দিয়েছি অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে। কোন জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা এই বিষয়টা আমরা সবকিছু আমলে নিয়েই আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। নিত্যরঞ্জন পাণ্ডে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমে 40 বছর ধরে সেবায়েত হিসেবে কাজ করছিলেন। কাজের সুবাদেই দীর্ঘদিন ধরে তিনি ছিলেন পরিবারের বাইরে। নির্ঝঞ্ঝাট শান্ত মানুষটিকে কেউ এভাবে হত্যা করতে পারে তা যেন মেনে নিতে পারছেন না স্বজনরা। তার যে কোনো শত্রু ছিল এটা আমার জানা নাই, কিন্তু যেভাবে মারা গেছে, কিভাবে কি মারা গেছে তাই জানি না। সরকার যেন সুব্যবস্থা করে আর যেন এরকম অকালে মৃত্যু না হয়। এক সপ্তাহের ব্যবধানে একইভাবে হত্যা করা হয় নাটোরের খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ এবং ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলিকে। এখন পর্যন্ত সুনীল এবং আনন্দ দুজনের হত্যার দায়ী আইএস স্বীকার করেছে বলে জানিয়েছে জঙ্গি তৎপরতায় নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স। সাবিহানিপা, সময় সংবাদ। যারা ভিন্নমত সহ্য করতে পারে না, বাংলাদেশে এমন ব্যক্তিরাই সাম্প্রতিক সহিংস হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াশিংটনে বিদেশি সাংবাদিকদের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার। বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে মার্ক টোনার সম্প্রতি বিভিন্ন হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময় পাশে আছে উল্লেখ করে টোনার বলেন, এসব হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে বিভাজনের চেষ্টা চলছে। তিনি হুমকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। Bangladeshi authorities to bring the perpetrators of these acts. বাংলাদেশে বহুমতে বিশ্বাসের গৌরবজনক ঐতিহ্য রয়েছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো কোনোভাবেই দেশটির বেশিরভাগ মানুষের মতামতের প্রতিফলন নয়। ভিন্নমতে অসহিষ্ণুরাই সহিংসতার মধ্য দিয়ে দেশকে বিভাজনের অপচেষ্টা করছে। এই হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকার চাইলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।
রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানে 9 শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে সন্দেহভাজন 31 জনকে গ্রেফতার করা হয়। একই সময় কুষ্টিয়ার 6 উপজেলায় অভিযান চালিয়ে 57 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানায় পুলিশ। সাতক্ষীরায় গ্রেফতার করা হয়েছে 35 জনকে। এর আগে ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের 7 কর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়া ঢাকায় 177 জন, চট্টগ্রামে 135 জন, সিলেটে 226 জন, দিনাজপুরে 100 জন, নড়াইলে 49 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 38 জন এবং সাতক্ষীরায় 35 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সাতক্ষীরায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোজাফফর সানা গুলিতে নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। গতরাতে তালা উপজেলার চারা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতরাতে মাগুরা ইউনিয়নের চারা বটতলায় টহল দেওয়ার সময় রাস্তার উপর একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন তারা। মোটরসাইকেল আরোহীরা না থেমে দুটি বোমা বিস্ফোরণ ঘটায় এবং গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বোমার আঘাতে 2 পুলিশ সদস্য আহত হলে তারাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে আহত হন মোটরসাইকেলের এক আরোহী। পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে একটি দেশীয় শাটারগান ও 3 রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যার সময় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে ছুটে যাওয়া যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদের শীতল ঝর্ণা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্র। তবে এ ব্যাপারে সিএমপির শীর্ষ কর্মকর্তারা কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান। হত্যাকাণ্ডের ঠিক আগ মুহূর্তে চেক শার্ট এবং জিন্সের প্যান্ট পরিহিত এই যুবককে মিতুর দিকে ছুটে যেতে দেখা যায় সিসিটিভির ফুটেজে। মিতু যখন তার সন্তানকে নিয়ে জিএসসি মোড়ের দিকে এগিয়ে যান, তখন এই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে সেখানে দৌড়ে যান। এই হত্যাকাণ্ডে তাকে অন্যতম সন্দেহভাজন হিসেবে আগে চিহ্নিত করে পুলিশ। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। বিভিন্ন লোকজনকে বিভিন্ন জায়গা থেকে ইয়ে করা হচ্ছে, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে। অগ্রগতি তো অবশ্যই অগ্রগতি তো থাকবেই। আমাদের তো কাজ করে যাচ্ছি। এদিকে চট্টগ্রামে মিতু হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে 2টি ছুরিসহ জঙ্গি সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নগরীর জামাল খান এলাকায় প্রেস ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে দেখে তাদের সন্দেহ হয়। ওই ব্যক্তি নিজেকে রিকশা চালক হিসেবে দাবি করে। এ সময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে 2টি ছুরি এবং বেশ কিছু কাগজপত্র পাওয়া যায়। প্রবাসী সময় আরো থাকছে। রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন খাবার, হোটেল ও ফলের দোকানে ভেজাল বিরোধী অভিযান। বাসি ও পচা খাবার রাখার দায়ে 5টি প্রতিষ্ঠানকে জরিমানা। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান বিএনপির নেতাকর্মীদের দমনে সরকারের নতুন কৌশল, এমন অভিযোগ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শুক্রবার সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধার এরেন্দাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতাকে নজিরবিহীন মন্তব্য করে এজন্য নির্বাচন কমিশনকে দায়ী করেন তিনি। সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন কাজ করছে বলেও মন্তব্য করেন ফখরুল। সাঁড়াশি অভিযানের কথা বলে ইতিমধ্যেই ক্রস ফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। 9 জন ইতিমধ্যেই বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এটা হচ্ছে তাদের সেই কৌশল, যে কৌশল করে তারা এখানে জনগণের আন্দোলনকে দমিয়ে রেখেছিল। আজকে এইটা একটা অজুহাত নিয়ে তারা আবারও বিরোধী দলের উপরে চড়া হবে বলে আমরা আশঙ্কা করি। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। বিশেষ করে এবার এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 6টি ধাপে সারা দেশে যে সহিংসতা হয়েছে, এটা অতীতে আর কখনো ঘটেনি, একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন তাদের অযোগ্যতা, দলীয় যে আনুগত্য, সেইভাবে তারা কাজ করেছে।
খালেদা জিয়া জঙ্গিদের আড়াল করতে সরকারকে অভিযুক্ত করে বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন 14 দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার বিকেলে 14 দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, বিএনপি জামায়াতের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে আগামী 19 জুন সারা দেশে মানববন্ধন করবে আওয়ামী লীগ। প্রকাশ্যে খালেদা জিয়া গতকাল বলেছেন এই ঘটনাগুলো নাকি ক্ষমতাসীন দল করছে। তার মানে কি? তিনি প্রকাশ্যে এই খুনিদেরকে প্রশ্রয় দিচ্ছেন, প্রোটেকশন দিচ্ছেন, তার পক্ষ অবলম্বন করেছেন। তার অর্থ হলো তিনি এখন প্রকাশ্য ঘুমটা খুলে নেমে গেছেন এই খুনিদের রক্ষা করার জন্য। 19 জুন ঢাকা সহ সারা দেশে 1 ঘন্টার জন্য 3টা থেকে 4টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে টার্গেট কিলিং এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার দুপুরে ভোলায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। টার্গেটেড কিলিং হয়, এটা সুপরিকল্পিত। এটা বিএনপি জামাত এই টার্গেটেড কিলিং করে দেশে বিদেশে বাংলাদেশের সুনামপূর্ণ করতে চায়। আজকে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে একটা মর্যাদাশালী দেশ। পৃথিবীর বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলে যে আগামী দিনগুলোতে যে সমস্ত দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে, এগিয়ে যাবে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। খালেদা জিয়া এখন হতাশায় ভুগছেন। তিনি নির্বাচন না করে আজকে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী হামলা ঠেকাতে ক্যাম্পাসে স্থাপন করা হচ্ছে 100-রও বেশি সিসিটিভি ক্যামেরা। এছাড়া টহল পুলিশ বাড়ানোরও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি শিক্ষকদের হত্যার হুমকি দেয় এসব উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় ক্যাম্পাস পুলিশ চালুর দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। 2004 সালের 27 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ত্রাসীদের হামলার শিকার হন লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ। গত বছর 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে টিএসসিতে খুন হন মুক্তমানা লেখক অভিজিৎ রায়। এসব হত্যাকাণ্ডের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থায় তেমন একটা পরিবর্তন দেখা যায়নি। এসব হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায়ই ছিনতাই ও ককটেল বিস্ফোরণ সহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষ বেশ কয়েকটি পদক্ষেপ নিলেও তার কোনোটিই কাজে আসছে না। কেননা এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে কয়েকটি প্রবেশপথ রয়েছে তার প্রত্যেকটি অরক্ষিত, যার ফলে এখানে যে কোনো সময় যে কেউ প্রবেশ করে চালাতে পারে নাশকতা। এমনটি আশঙ্কা প্রকাশ করছেন এখানকার শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনেক সময় ছিনতাই ক্যাম্পাসের ভিতরেই হচ্ছে, তো আমার ক্যাম্পাসে আমি নিরাপদভাবে হাঁটতে পারতেছি না, বা টিএসসি যে ঘটনাগুলো ঘটে, টিজিংই বলেন বা যে কোনো বিষয়ে। সন্ধ্যার পর দেখা যাচ্ছে যে একটা জায়গায় যখন অন্ধকার থাকে তখন সেই জায়গাটায় কেউ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার একটা প্রয়াস পায়। এত বিশাল বিস্তৃত একটা জায়গায় মানে সিসিটিভি ক্যামেরাতে কখনোই কিন্তু মানে নিরাপত্তা যে বিধান করা, নিরাপত্তা যে রাখা, সেটা কিন্তু অসম্ভব একটি কাজ। ক্যাম্পাস পুলিশ স্থাপন করা যায় তাহলে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ় হবে। কারা আসছে কারা যাচ্ছে এটা কোনো নজরদারি নাই, সুতরাং এখানে সবাই ইনসিকিউর আমরা ফিল করি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে হত্যার হুমকি দেয় জঙ্গি সংগঠন। পরবর্তীতে তাদের নিরাপত্তায় পুলিশ নিয়োজিত করার পাশাপাশি আবাসিক শিক্ষকদের বাসভবনে বসানো হয় সিসি ক্যামেরা। প্রত্যেক ফ্যাকাল্টি নিজেদের মতো করে তারা নিজেদের খরচে ক্যামেরা স্থাপন করবেন। মূলত গোটা ক্যাম্পাসটাকেই সিসি ক্যামেরার আওতাভুক্ত করার চেষ্টা আমরা করছি। পুলিশের কমিশনার মহোদয়ের সাথে আমি কথা বলেছি, তো তাদের পক্ষ থেকে তারা সকল ধরনের ব্যবস্থা নেবেন বলেছেন। বহিরাগতদের অবাধ বিচরণে অসামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিঘ্নিত হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার বেলা 11টার দিকে ফুলবাড়িয়ায় ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ীদের সঙ্গে হকারদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঢাকা ট্রেড সেন্টারের সামনের ফুটপাতে হকারদের বসা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় ফুটপাতের বেশ কয়েকটি দোকানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও বিকেল 3টার দিকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন সহ বেশ কয়েকজন আহত হন। আটক করা হয় শতাধিক ব্যক্তিকে। সংঘর্ষের পর ডিএমপি কমিশনার আসিফুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। আমরা এটাকে উচ্ছেদ করেছি সিটি কর্পোরেশন ডিএমপি আমরা মিলে জনগণের চলাচলের সুবিধার্থে।
এখন এটির পরে তারা যদি গোলমাল করে আইনানুগ ব্যবস্থা যেটা নেওয়ার, জননিরাপত্তা যে বিঘ্নিত করছে, সংঘর্ষ করছে, সেটা লফুলি অ্যাকশন আমরা নিব, মামলা হবে, গ্রেপ্তার হবে, বিচার হবে। কারোর ললেসনেস এটা আমরা মেনে নেব না। যে ললেসনেস করে তার বিরুদ্ধে ব্যবস্থা। 1,30,00,000 ভারতীয় মুদ্রা সহ এক যাত্রী ও তার এক সহযোগীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। আটক ভারতীয় মুদ্রা জাল বলে প্রাথমিক ধারণা শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের। তারা জানায়, সকালে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আসা যাত্রীর লাগেজ স্ক্যান করে ভারতীয় মুদ্রা পায় তারা। আটক যাত্রী পাকিস্তানের করাচি থেকে শারজাহ হয়ে ঢাকায় আসেন। মুদ্রার উৎস ও গন্তব্য নিয়ে তদন্ত চলছে বলে জানায় শুল্ক গোয়েন্দারা। আটক মুদ্রাগুলো জাল বলে আমরা প্রাথমিকভাবে শনাক্ত করেছি। সুতরাং জাল মুদ্রা ডেফিনেটলি অবৈধ কাজে ব্যবহার করার জন্য এটা আনা হয়েছে। এটি আন্তঃদেশীয় একটি অপরাধ, কারণ এখানে সোর্স কান্ট্রি কিন্তু বাংলাদেশ না, সোর্স কান্ট্রি হচ্ছে বাংলাদেশের বাইরে, এবং এখানে মুদ্রিত হচ্ছে নকল মুদ্রা। সে মুদ্রাগুলো কিন্তু বহন করছে একজনে, প্ল্যানিং করছে আরেকজন, ব্যবহার হয়তো আরেকজনে করবে, অথবা এর পিছনে হয়তো আরেকটা চক্র আছে। রাজধানীর বিভিন্ন খাবার, হোটেল ও ফলের দোকানে ভেজাল বিরোধী অভিযানে 5টি প্রতিষ্ঠানকে 60,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার সকালে আগারগাঁওয়ে বিভিন্ন খাবারের হোটেল, কাঁচা বাজার ও খুচরা দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি পচা খাবার রাখার দায়ে 25,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর খাবার বিক্রির জন্য 30,000 টাকা জরিমানা করা হয় একটি হোটেলের মালিককে। অভিযানে ছোলা, বুট, চিনি, মাছ, মাংস, সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য নির্ধারিত মূল্যে এবং সঠিক ওজনে বিক্রি করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। এছাড়া মিরপুর, শেওড়াপাড়া ও কাজীপাড়ায় বাজার ঘুরে দেখে মনিটরিং কমিটি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত বাজার মনিটরিং অভিযানে আপনার 5টা প্রতিষ্ঠানকে মোট 60,000 টাকা জরিমানা করা হয়েছে। এর ভিতরে 55,000 টাকা জরিমানা করা হয়েছে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় তারা ইফতার তৈরি করেছে, এবং তাদের কাছে গতকালকের বাসি ইফতারি পাওয়া গিয়েছে, পচা মাংস পাওয়া গিয়েছে, এবং তারা যে বেগুনিটা তৈরি করে ওই বেগুনিটা পোকাযুক্ত বেগুন দ্বারা তারা বেগুনিটা তৈরি করে। এবার প্রবাসের সংবাদ। সাম্প্রতিক বন্যা ও সন্ত্রাসী হামলার পর শুক্রবার থেকে শুরু হওয়া ইউরো ফুটবল টুর্নামেন্ট ফ্রান্স তথা ইউরোপের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বিশেষ করে পর্যটন শিল্পে এই টুর্নামেন্ট ব্যাপক প্রভাব ফেলবে বলেই মত তাদের। একই সঙ্গে এবারের ইউরো কাপ বাংলাদেশে অধ্যুষিত এলাকায় হয় বেশ ভালো ব্যবসা হবে বলে বিশ্বাস স্টেডিয়ামের আশপাশের বাংলাদেশি ব্যবসায়ীদের। সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের ব্যবসায়িক অবস্থা এত মন্দা যাচ্ছিল, যা অনেক আশা করছেন এই ইউরোর মাধ্যমে কিছুটা পুনরুদ্ধার করবেন। প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক অসন্তোষ, এদের নানা কারণে যে সামাজিক একটা অবস্থা বিরাজ করছে, সেটাও এই ব্যবসার পক্ষে খুব একটা সহায়ক নয়। তবু সবার আশা যে সকল ট্যুরিজম ব্যবসা রয়েছে, হোটেল, রেস্তোরাঁ বা অন্যান্য এন্টারটেনমেন্ট পার্ক যেগুলো আছে, সেগুলোর জন্য এখানে টুরিস্টরা আসবেন, খেলা দেখতে আসবেন, ইত্যাদি নানা কারণে এদেশের সেই পূর্বে যে ব্যস্ততা ছিল এইসব দেশের ব্যবসায়িক অঙ্গনে, সেটা আবার কিছুটা হলেও এই সময়ের মধ্যে ফিরে আসবে। ইউরো কাপ উপলক্ষে এই জায়গায় বিজনেস ভালো, টুরিস্ট খুব ভালো আসতেছে, এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে পাশের দোকান আমাদের স্টেডিয়ামে, একদম নিয়ার স্টেডিয়াম। বিআরটিএ দুর্নীতিমুক্ত না হয় হতাশা প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অভিযোগ করেছেন শুধু দালাল নয়, দুর্নীতির সঙ্গে বিআরটিএর কর্মকর্তারাও জড়িত। শুক্রবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ পরিচালিত সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। কবে পাবো দালাল মুক্ত বিআরটিএ? ভেতরে যদি যোগ না থাকে তাহলে তারা প্রশ্রয় পায় কিভাবে? কোথাও কোথাও বিআরটিএ চেয়ার টেবিল নিয়ে বসে দালালরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যায়। 14টা স্পটে 3টি শিফটে 1000 সড়ক স্বেচ্ছাসেবক নিয়োগ করছি। তারা যানজট নিরসনে পুলিশকে সহায়তা দেবে। এবার এটা বাড়তি ব্যবস্থা। আর বিআরটিএ কে যানজট নিরসনের রাস্তাগুলোকে দখলমুক্ত করতে হবে, যে কোনো অবস্থা রাস্তা দখলমুক্ত রাখতে হবে।
প্রবাসী সময় আরো থাকছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ইউরো কাপের। ফুটবল উৎসবে মেতেছে ইউরোপ। ভেন্যু এলাকার নিরাপত্তা জোরদার। ভূমি ব্যবস্থাপনা আধুনিক না করায় জমির মালিকানা নিয়ে সামাজিক বৈষম্য বাড়ছে। বিশেষজ্ঞদের মত, শতকরা 20% লোকের কাছে দেশের 70 থেকে 80% জমির মালিকানা থাকায় সুফল পাচ্ছে না প্রান্তিক কৃষক। পাশাপাশি বসতি, শিল্পায়ন, অধিগ্রহণ ও প্রতারণার কারণে বেহাত হচ্ছে অনেক জমি। ভূমি মন্ত্রণালয়ের আশ্বাস, সুষ্ঠু ব্যবস্থাপনা ও খাস জমি বন্দোবস্ত দেওয়ার মাধ্যমে বৈষম্য এবং জমির অপব্যবহার অনেকটাই কমবে। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। পরিসংখ্যানে মাথাপিছু 1.5 একর আবাদি জমির হিসেব থাকলেও মানিকগঞ্জের কাঙ্গাল মিয়ার রয়েছে কেবল 2 শতক বসত ভিটা। পৈতৃক সম্পত্তি হারিয়ে 82 বছর বয়সেও অন্যের জমিতে দিনমজুরি করে সংসার চালান তিনি। আমার কাকা আমাকে স্বপ্ন নিয়েছে। গ্রামীণ জনপদে এমন ভূমিহীনের সংখ্যা কমপক্ষে 60%। কৃষকদের মধ্যেও শতকরা 23%-এরও বেশি বর্গা চাষী। কত কৃষক আছে পরে খেতে কামলা দিতে পারতেছে না, কিছু করবে বর্গা রাখে কোনো মতে আর কি জীবন এই করে লাগে না। আমার বাবারও জমি ছিল না, আমার কাগজ এখন দরকার, তারা বাধ্যতামূলকভাবে দেরি করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খাস জমি ও অর্পিত সম্পত্তির বেশিরভাগই সরকারের নিয়ন্ত্রণে না থাকায় বঞ্চিতরা অধিকার পাচ্ছেন না। অনিয়ম আর প্রতারণার দৌরাত্ম্য রয়েছে ভূমি অফিসে। তহসিল অফিসে যান, দেখবেন যে কত ধরনের অনিয়ম হচ্ছে। খাস জমি নিয়ে হচ্ছে, অর্পিত সম্পত্তি নিয়ে হচ্ছে, এগুলোকে উদ্ধার করতে হবে। অনুপস্থিত মালিক যারা যারা শহরে বাস করি, তাদের কাছ থেকে জমিটা মানে কৃষকদের কাছে যেতে হবে। তার জন্য সরকারের কিছু আইনি ব্যবস্থা নিতে হবে, আইনের পরিবর্তন করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের দাবি, গত অর্থ বছরে 6700 পরিবারের মধ্যে 7000 একরেরও বেশি খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে। উচ্চগ্রাম করে দিচ্ছি। এই ভূমিহীনদের খালি বাড়ি না, আমরা কোনো জায়গায় 5% ভূমির অ্যাভেলেবিলিটি অনুসারে 10%, 1 একর পর্যন্ত জমি আমরা ভূমিহীনদের দিতে পারি। সারা দেশে 3,66,57,000 একর জমির মধ্যে কৃষি জমির পরিমাণ অনেকটাই কমে গেছে। তবে এখনো যাদের অর্থ, শ্রম, মেধা এবং সময় এই কৃষিকাজে বিনিয়োগ করছেন, সেসব কৃষকরা বলছেন তাদের হাতে জমির বেশিরভাগ মালিকানা থাকলে কৃষিসহ জাতীয় অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, সিংগাইর, মানিকগঞ্জ। রমজানের শুরুতেই বন্দরনগরী চট্টগ্রামে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তা খোঁড়াখুড়ি, উড়াল সেতু নির্মাণ কাজ, বিপণী বিতানে ক্রেতাদের ভিড় থাকায় যানজট অসহনীয় মাত্রায় পৌঁছেছে। তবে লোকবল সংকট থাকলেও যানজট নিরসনে আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 60 লাখ লোকের বাস বন্দরনগরী চট্টগ্রামে, আর নগরীতে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে প্রায় 3.5 লাখের মতো। ঈদকে সামনে রেখে মানুষের সাথে যানবাহন চলাচলের সংখ্যাও বেড়ে যায় কয়েক গুণ। সেই সাথে বিপণী বিতানগুলোতে যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তা খোঁড়াখুড়ি, উড়াল সেতু নির্মাণ কাজের কারণেও প্রধান সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ছে নগরবাসী। খুব জ্যাম, আগ্রাবাদ থেকে আসতে আমার 1 ঘন্টা লেগে গেছে। এখন এখানে প্রচন্ড যানজট বাড়ছে আর কি। এখন মনে করেন এই বিকেলের পর থেকেই প্রচন্ড যানজট লাগা যায়, মানুষের দুর্ভোগ আর কি। এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে, আর সামনে রোজা যত ঘনে আসবে তখন আরো বেড়ে যাবে। যানজটের জন্য আমরা ইনকাম দিতে পারতেছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা আসলে অফিস থেকে বাসায় ফিরি, আমাদের জন্য খুব বেশি যন্ত্রণা এটা। এই যানজট নিরসন হওয়া দরকার। অন্যদিকে পুলিশের ট্রাফিক বিভাগ এমনিতেই জনবল সংকটের কারণে চলছে খুঁড়িয়ে। নগরীতে 1000 ট্রাফিক পুলিশ থাকার কথা থাকলেও বর্তমানে আছে তার অর্ধেক। এটা মেনে নিয়ে আমরা কায়িক পরিশ্রম ও আন্তরিকতা, এছাড়া কিছু নাই আমাদের হাতে। যেই পুলিশ যে ডিপার্টমেন্টে থাকুক, তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি ট্রাফিককে সাহায্য করার জন্য। তো রোজাকে সামনে রেখে আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। আমার মনে হয় সেগুলো যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে যানজটটা অসহনীয় পর্যায়ে যাবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনাকে যদি শৃঙ্খলার মধ্যে আনা যায়, তাহলে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টের সমস্যার কারণেই এই সমস্যাটা হয়। শৃঙ্খলাটা যদি ওখানে আনা যায় এবং যেখানে সেখানে গাড়ি পার্কিংটাকে যদি বন্ধ করা যায়, তাহলে হয়তো অবস্থাটা এরকম অসহনীয় হবে না, কিছুটা সহনশীল পর্যায়ে নেমে আসবে। যানজট নিয়ন্ত্রণে রমজান চলাকালীন অবস্থায় নগরীতে ঢোকার সব প্রবেশ মুখ সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত ট্রাক ও লরির প্রবেশ নিষিদ্ধ করেছে ট্রাফিক বিভাগ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
রমজানের প্রথম শুক্রবার রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের বেচাকেনা। শুক্রবার ছুটির দিন হয় সকাল থেকে জমে ওঠে রাজধানীর নিউ মার্কেট, চাঁদনী চক, গাউসিয়ার বেচা বিক্রি। সব বয়সী ক্রেতা, বিশেষ করে নারীদের ভিড় ছিল এই বিপণী বিতানগুলোতে। এবার ঈদে মেয়েদের জন্য দেশি বিদেশি সালোয়ার কামিজ, শাড়ি, লেহেঙ্গা ছাড়াও ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, প্যান্টের ভিন্ন ভিন্ন কালেকশন এনেছেন দোকানিরা। তবে সব পণ্যেরই দাম বেশি হাঁকা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় ক্রেতার সমাগম অনেক কম। স্যালারি পাইছি কিছুদিন আগে, ভাবছি যে ঈদের শপিং করে আসি, তো এই মাত্রই আসলাম। কিনলাম বেবির জন্য ড্রেস কিনলাম, চুড়ি কিনলাম আর কানের দুল কিনলাম। মানে যেটা দাম তার থেকে তো 5-10 টাকা বেশি নিবে, আর আমাদের নিতেই হবে, আমরা নিবই। এই সময়টা আমরা আসলে অনেক ভিড়ের মধ্যে থাকতাম বা অনেক ব্যস্ততার মধ্যে থাকতাম, কিন্তু অন্য বারের চাইতে এই বাড়িটা একদম আমরা ফ্রি। সকাল দুপুর থেকে এখন একটু কাস্টমার বেশি দেখা যাইতেছে, কিন্তু বেচা কিনাটা তেমন বাড়তেছে না এখনো। সামনে আশা করতেছি যদি বাড়ে। তুলনামূলক কম আর কি, এখন তুলনামূলক মনে করো 10,000 বেতন বাড়বে, মানে কাস্টমার বাড়বে, বেতনই বাড়বে। আন্তর্জাতিক প্রসঙ্গ। নয়াদিল্লিতে এক বিদেশি পর্যটককে ধর্ষণের দায়ে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। কর্তৃপক্ষ জানান, 2014 সালের জানুয়ারিতে ভারতে বেড়াতে আসেন 52 বছর বয়সী ডেনমার্কের ওই নারী পর্যটক। দিল্লিতে যে হোটেলে তিনি উঠেছিলেন সেখানকার পথ হারিয়ে ফেললে এক ব্যক্তির কাছে সাহায্য চান। পরে ওই ব্যক্তি এক নির্জন স্থানে নিয়ে গিয়ে তার সহযোগীদের নিয়ে নারী পর্যটকের ধর্ষণ করে এবং তার কাছে থাকা জিনিসপত্র লুট করে নেয়। ওই ঘটনায় জড়িত 3 অপ্রাপ্ত বয়স্ক সহ 9 জনকে গ্রেফতার করে পুলিশ। এরই মধ্যে মামলা চলাকালে একজন মারা গেছে, আর 3 কিশোরের বিচার কিশোর আদালতে চলছে। তবে দণ্ডাদেশ পাওয়া 5 জনের উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফন পূর্ব বিদায় অনুষ্ঠান তার জন্মস্থান কেন্টাকির লুইসভিলে শুরু হয়েছে। বিদায় অনুষ্ঠান শেষে তাকে সমাহিত করা হবে কেভ হিল কবরস্থানে। তাকে শেষবারের মতো বিদায় জানাতে মোহাম্মদ আলীর জন্মশহর কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে তার মরদেহ বহনকারী শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। প্রায় 90 মিনিটের এই মোটর শোভাযাত্রায় তার স্মৃতি বিজড়িত শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কেভ হিল কবরস্থানে গিয়ে শেষ হয়। এখানে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন চ্যাম্পিয়ন খ্যাত এই কিংবদন্তি মুষ্টিযোদ্ধা। বিদায় অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জর্ডানের বাদশাহ কিং আব্দুল্লাহ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগ দেন। Ladies and gentlemen. Fleeing from the horror of the খেলার খবর। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবল 2016-এর। স্টাদে দ্য ফ্রান্সে এক বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের উদ্বোধন করা হয়। মাঠে মনোমুগ্ধকর ডিসপ্লে আর প্রায় 1000 খানেক শিল্পীর শারীরিক কসরত, সব মিলিয়ে সারা বিশ্বের সব জাতির মাঝে ফুটবল যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলছে সেটি ফুটে ওঠে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে। ফ্রান্সের বিখ্যাত শিল্পীদের পরিবেশনায় সুরের মূর্ছনায় আপ্লুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরাও। ফ্রান্সের ফুটবলীয় ইতিহাস, ঐতিহ্য সবই ফুটে ওঠে এই উদ্বোধনী অনুষ্ঠানে। ফরাসি বিখ্যাত কবি, ইতিহাসবিদ, লেখক, বিজ্ঞানী থেকে রাজনৈতিক ব্যক্তিদের স্মৃতি ফুটিয়ে তোলা হয় এই আয়োজনের মধ্য দিয়ে। আকাশপথে রঙিন ধোঁয়া নিয়ে বিমানের মার্চ পাস্ট ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। আইফেল টাওয়ারের মতো ঐতিহাসিক স্থানও শিল্পীদের পরিবেশনার বিষয়বস্তু হিসেবে প্রাধান্য পায় এবারের ইউরোর উদ্বোধনী আয়োজনে। ক্রিকেটের খবর। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ভিক্টোরিয়ার ম্যাচ সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই পেছানো এবং মাঠ খেলার উপযুক্ত থাকার পরও ব্রাদার্স ইউনিয়ন লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ মাঠে না গড়ানো, এ বিষয়গুলো নিয়ে দলগুলোকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করা হবে, এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আর অক্টোবরে ইংল্যান্ডের সাথে হোম সিরিজের আগে টাইগারদের কোনো আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজনের কথা চলছে বলে জানান বোর্ড সভাপতি।
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ, তবে আম্পায়ারিং সহ বিশেষ কিছু দলের প্রতি বাড়তি সুবিধা সমালোচিত করেছে ঘরোয়া এই আসরকে। লিগের শেষ রাউন্ডে নির্দিষ্ট কোনো কারণ ছাড়া গাজী গ্রুপ ও ভিক্টোরিয়া খেলা একদিন পিছিয়ে যায়। বিকেএসপিতে ব্রাদার্স ও লিজেন্ডস অফ রূপগঞ্জের ম্যাচে আউটফিল্ড খেলার উপযুক্ত থাকলেও উইকেটকে ইচ্ছাকৃতভাবে খেলার অনুপযুক্ত রাখা হয়, যাতে পয়েন্ট ভাগাভাগি হয়ে রেলিগেশন লিগ খেলা থেকে বেঁচে যায় ব্রাদার্স। অনেক মহল থেকেই এসেছে এমন অভিযোগ। একটা ছিল গাজীর ওই যে টাইম খেলার ডেট পরিবর্তন, এটা নিয়ে ওদেরকে অবশ্যই অফিসিয়ালি আমরা জিজ্ঞেস করবো যে ওয়াই, কেন করা হলো, এটা তো অফিসিয়াল উত্তর দিতেই হবে। আরেকটা জিনিস যেটা এসছে, এটার কথা আমি কালকে রাতেই প্রথম শুনেছি, আমি জানি না, বাট এটা ইনভেস্টিগেট করতে হবে, জানতে হবে যে কি ঘটনা। বিসিবি সভাপতির দাবি, কোন দল নাকি বাজে আম্পায়ারিং নিয়ে ভিডিও ফুটেজ পাঠিয়েছে আইসিসির কাছে, যা ভাবমূর্তি নষ্ট করেছে দেশের ক্রিকেটে। আপনারা যেগুলো বলছেন, যেগুলো পাচ্ছেন, এখানে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা আছে, কিন্তু এটা মোটিভেটেড, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। নাহলে আইসিসির কাছে ছবি পাঠায় দেওয়া আর কমপ্লেইন করা যে বাংলাদেশে ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে, এখানে সব পাতানো খেলা হয়, তার মানে কি, মানে বাংলাদেশকে বহিষ্কার করার জন্য যা যা করার দরকার সবই চেষ্টা চলছে। আগস্টে নয়, সামনের বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ। তাই ইংল্যান্ডের সাথে হোম সিরিজের আগে কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই টিম বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দ্বিপাক্ষিক সিরিজ খেলার চেষ্টা চালালেও তা এখনো চূড়ান্ত নয়। ওরা বেসিক্যালি প্রপোজ করেছিল জানুয়ারিতে, কিন্তু ওরা যে সময়টা বলেছিল ওই সময়টা আমাদের আবার ট্যুর আছে, নিউজিল্যান্ডে থাকবো আমরা। সো এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা ফেব্রুয়ারিতে প্রথম দিকে একটা স্লট দুই পক্ষেরই হয়তো পাওয়া গেছে। আমাদের এই সুপার লিগ শেষ হয়ে যাওয়ার পর বৃষ্টি সিজন শেষ হলে খুব অল্প সময় থাকবে, ওই সময়টায় আমরা অলরেডি উই হ্যাভ কমিউনিকেটেড উইথ ওয়েস্ট ইন্ডিজ, বাট এখন পর্যন্ত ফার্ম কিছু হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটের বিরতিতে ঘরোয়া ক্রিকেটের দিকে জোর দেওয়া হবে বলেও জানান বিসিবি সভাপতি। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাবনার আশ্রম সেবক হত্যাকাণ্ডে জঙ্গির সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। বাংলাদেশে ভিন্ন মতের অসহিষ্ণু ব্যক্তিরাই হত্যাকাণ্ড ঘটাচ্ছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। সারা দেশে পুলিশের জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানে আটক 9 শতাধিক। সাতক্ষীরা চরমপন্থী নেতা সানা কথিত বন্দুকযুদ্ধে নিহত। বিএনপি নেতাকর্মীদের দমনে সরকারের সাঁড়াশি অভিযান, আশঙ্কা ফখরুলের। জঙ্গিদের আড়াল করতে বেগম জিয়া গুপ্ত হত্যায় সরকারকে জড়িয়ে বক্তব্য দিচ্ছেন, মন্তব্য আওয়ামী লীগের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান থেকে আনা 1 কোটি 30 লাখ ভারতীয় মুদ্রা জব্দ, 2 বাংলাদেশি আটক। রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষ, সড়ক অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।